যদি একদিন আপনার ক্ষমতা, টাকা এবং প্রতিপত্তি সব কেড়ে নেওয়া হয়, তবে কি কেউ আপনাকে শুধু একজন মানুষ ভেবে সাহায্য করবে? আজকের কাহিনী ঠিক এই প্রশ্নের ওপর সরাসরি আঘাত করে। এক সুন্দরী এবং ধনী মহিলা সিইও সত্যিটা জানার জন্য পক্ষাঘাতগ্রস্ত হওয়ার নাটক করেন। কিন্তু যখন তিনি মাটিতে পড়ে যান, তখন কোনো ম্যানেজার এগিয়ে আসে না, না কোনো বড় আধিকারিক। বরং একজন গরিব সাফাই কর্মী কোনো কিছু না ভেবেই তাকে ওঠায়, সামলায় এবং মনুষ্যত্ব দেখায়। এই মুহূর্তটি তার পুরো জীবনের সত্য বদলে দেয়। এই কাহিনী লোক দেখানো লৌকিকতা এবং হৃদয়ের মধ্যকার পার্থক্যকে তুলে ধরে। আর যদি আপনি এমন আবেগঘন এবং সত্য কাহিনী পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে অবশ্যই জানান আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি করতে করতে আমাদের এই কাহিনী দেখছেন। মুম্বাইয়ের বৃষ্টি সেদিন সন্ধ্যায় একটু বেশিই ভারী ছিল। মেঘ যেন শহরের ওপর নয়, বরং অনন্যা আহুজার মনের ওপর ঘোরাফেরা করছিল। ওর্লির সেই উঁচু ইমারতে দাঁড়িয়ে অনন্যা নিচের উজ্জ্বল রাস্তাগুলোকে দেখছিল। গাড়ির আলো, ছুটত মানুষ, অন্তহীন কোলাহল। বাইরে সবকিছু জীবিত ছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। ৩২ বছর বয়সে সে আহুজা হোল্ডিংসের সিইও ছিল। নাম, সম্পদ, ক্ষমতা সবকিছুই ছিল। বিজনেস ম্যাগাজিন তাকে আধুনিক ভারতের শক্তিশালী নারী বলত। কিন্তু প্রতি রাতে যখন দরজা বন্ধ হতো, সে নিজেকে একটাই প্রশ্ন করত, কেউ কি আমাকে অনন্যা হিসেবে দেখে, নাকি সবাই শুধু আমার চেয়ারটাকে দেখে? স্বামীর মৃত্যুর পর ২ বছর কেটে গিয়েছিল। বাবার উত্তরাধিকার সামলাতে সামলাতে সে চোখের জল চেপে রাখা শিখে গিয়েছিল। অফিসে সবাই হাসত, প্রতিটা সিদ্ধান্তের প্রশংসা করত, কিন্তু সেই হাসিতে কোনো আপনত্ব ছিল না। সেখানে শুধু ভয় ছিল, লোভ ছিল এবং স্বার্থের গন্ধ ছিল। সেদিন বোর্ড মিটিংয়ে যখন সে একটি ঝুঁকিপূর্ণ প্রজেক্ট নিয়ে প্রশ্ন তুলল, সবাই মিষ্টি কথায় তাকে চুপ করিয়ে দিল। আর যখন সে জিজ্ঞাসা করল যে যদি সে ভুল প্রমাণিত হয়, তবে কে তার পাশে দাঁড়াবে, পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতাই তাকে উত্তর দিয়ে দিয়েছিল। অনন্যা প্রথমবার অনুভব করল যে এই উঁচু চেয়ারটা আসলে একটা সোনার খাঁচা, যেখানে মানুষ কুর্নিশ তো করে, কিন্তু কোনো পড়ে যাওয়া মানুষকে তোলার সাহস দেখায় না। সেই রাতে বৃষ্টির শব্দের মাঝে অনন্যা এক সিদ্ধান্ত নিল, এমন এক সিদ্ধান্ত যা তার জীবন, তার সম্পর্ক এবং তার পরিচয় সবকিছু বদলে দেওয়ার মতো ছিল। যদি সত্যিটা জানতে হয়, তবে ক্ষমতা ছাড়তে হবে, সম্মান বিসর্জন দিতে হবে এবং নিজেকে একদম অসহায় করে তুলতে হবে। সে জানত না যে এই সিদ্ধান্ত তাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাবে যে দুনিয়ার চোখে সবচেয়ে ছোট ছিল, কিন্তু হৃদয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রমাণিত হতে চলছিল। মুম্বাইয়ের সেই সকালে বৃষ্টি ক্রমাগত জানলার উপর শব্দ করছিল। মেঘ এত নিচে ছিল যে পুরো শহর কুয়াশায় ঢাকা মনে হচ্ছিল। অনন্যা আহুজা যখন বোর্ডরুমে প্রবেশ করল, তখন কাঁচের দেয়ালের বাইরের ধূসর জগৎ এবং ভেতরের ঠান্ডা আলোর মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য ছিল। টেবিলের চারধারে বসেছিল কোম্পানির সবচেয়ে ক্ষমতাধর মানুষেরা। সবার সামনে মোটা ফাইল খোলা ছিল, চার্ট আর পরিসংখ্যান সাজানো ছিল। কিন্তু অনন্যার নজর কাগজের চেয়েও বেশি অন্য কিছু দেখছিল। এটি সেই প্রজেক্ট ছিল যা গত সপ্তাহে তাড়াহুড়ো করে আনা হয়েছিল। নাম আকর্ষণীয় ছিল, মুনাফার অঙ্কও লোভনীয় ছিল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা ঝুঁকি অনন্যা পরিষ্কার দেখতে পাচ্ছিল। সবচেয়ে বিঁধে থাকার মতো বিষয় ছিল যে এই বিনিয়োগে তার বাবার নামে চলা স্কলারশিপ ট্রাস্টকেও যুক্ত করা হচ্ছিল। সেই ট্রাস্ট যা তার বাবা গরিব কিন্তু মেধাবী শিশুদের জন্য শুরু করেছিলেন। অনন্যা শান্ত কিন্তু দৃঢ় স্বরে নিজের আপত্তি জানাল। সে বলল যে ঝুঁকির মূল্যায়ন অসম্পূর্ণ, বাজার অস্থির, এবং যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, তবে লোকসান শুধু টাকার হবে না, বরং কোম্পানির সম্মান এবং তার বাবার উত্তরাধিকারও বাজি লেগে যাবে। ঘরে কিছু মুহূর্তের নীরবতা ছেয়ে গেল। তারপর বিক্রম মালহোত্রা সেই পরিচিত হাসি মুখে মাখল, যা সে প্রায়ই কঠিন প্রশ্নের সামনে পড়ে থাকত। তার গলায় মিষ্টতা ছিল, কিন্তু চোখে ছিল চাতুরি। সে বলল যে অনন্যা অকারণে চিন্তা করছে, পুরো টিম তার সাথে আছে এবং তার সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। বাকি লোকেরাও মাথা নাড়তে লাগল, যেন আগে থেকেই ঠিক করা ছিল যে কেউ বিরোধিতা করবে না। অনন্যা এক একটা মুখ খুব মনোযোগ দিয়ে দেখল। সবাই বট্টদেশী একমত ছিল। এই একমত হওয়া তার কাছে অদ্ভুত লাগল। সে অনুভব করল যে এই সমর্থন তার চিন্তাভাবনার জন্য নয়, বরং তার চেয়ারের জন্য ছিল। সে ফাইল বন্ধ করল এবং একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে বসল, এমন এক প্রশ্ন যা যে কোনো সংগঠনের আসল ভিত্তি ফাঁস করে দেয়।
সে বলল, যদি আমি ভুল প্রমাণিত হই, যদি এই কোম্পানি ডুবে যায়, তবে কি আপনারা আমার সাথে দাঁড়িয়ে থাকবেন? সে প্রশ্নের সাথেই ঘরের হাওয়া বদলে গেল। কেউ সাথে সাথে উত্তর দিল না। কেউ জলের গ্লাস তুলল, কেউ মোবাইলের স্ক্রিনে নজর দিল, কেউ জানলার বাইরে বৃষ্টি দেখতে লাগল। কিছু সেকেন্ড কাটল, কিন্তু অনন্যার কাছে সেই সেকেন্ডগুলো খুব দীর্ঘ ছিল। অবশেষে বিক্রম হালকা ঘাবড়ে যাওয়া হাসি হেসে বলল যে এমনটা কোনোদিন হবেই না। অনন্যা খুব শক্তিশালী এবং তার সিদ্ধান্ত ভুল হতেই পারে না। ওটা উত্তর ছিল, কিন্তু প্রশ্নের নয়। সেই মুহূর্তেই অনন্যা বুঝে গেল যে যদি কাল সবকিছু শেষ হয়ে যায়, তবে এই সাথী হওয়াটাও শেষ হয়ে যাবে। মিটিং আনুষ্ঠানিকভাবে শেষ হল। মানুষ একে একে বাইরে বেরোতে লাগল। কেউ এটা জিজ্ঞাসা করল না যে সে কেমন বোধ করছে। কেউ এটা বলল না যে আমরা সত্যি সাথে আছি। অনন্যা একা সেই বড় চেয়ারে বসে রয়ে গেল। সে তার ফোনে বাবার ছবি খুলল। সেই বাবা, যিনি তাকে শিখিয়েছিলেন যে সম্মান ভয় থেকে নয়, মনুষ্যত্ব থেকে তৈরি হয়। সেদিন প্রথমবার তার নিজের সাম্রাজ্যের প্রতি ঘৃণা হল না, বরং সেই ফাঁপা জায়গাটার প্রতি ঘেন্না হল যা এই সফলতার সাথে লেপ্টে ছিল। সে উঠল এবং কাচের দেয়ালের কাছে গিয়ে নিচে ছুটন্ত ভিড় দেখতে লাগল। প্রত্যেকে নিজের নিজের স্বার্থে ডুবেছিল। তার মনে এক ভাবনা জন্ম নিল, বিপজ্জনক কিন্তু পরিষ্কার। যদি এই মানুষগুলো শুধু ক্ষমতার পূজা করে, তবে ক্ষমতা সরাতে হবে। যদি এই মানুষগুলো শুধু চেয়ার দেখে, তবে চেয়ার থেকে নামতে হবে। সেই সকালে মুম্বাইয়ের বৃষ্টির মাঝে অনন্যা আহুজা তার জীবনের সবচেয়ে বড় নাটক রচনার সিদ্ধান্ত নিয়ে নিল। সে জানত না যে এই সিদ্ধান্ত তাকে অপমান এবং যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে গিয়ে সেই মানুষের কাছে পৌঁছাবে যে কোনো পদ এবং পরিচয় ছাড়াই সবচেয়ে উঁচুতে প্রমাণিত হতে চলছিল। সেই সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় অনন্যা ড্রাইভারকে গাড়ি ধীরে চালাতে বলল। মুম্বাইয়ের রাস্তাগুলো বৃষ্টিতে চকচক করছিল। আলোগুলো জলে ভেঙে যাওয়া তারার মতো ছড়িয়ে পড়ছিল। মানুষ খুব ব্যস্ত ছিল, কেউ কাউকে দেখছিল না। তার হঠাৎ মনে হলো যে এই শহর ঠিক তেমনই যেমনটা তার দফতর, চকচকে, ব্যস্ত এবং ভেতর থেকে নির্মম। পেন্ট হাউসে পৌঁছে সে জুতো খুলল এবং আলো না জ্বালিয়েই জানলার পাশে বসে পড়ল। বাইরে সমুদ্র উত্তাল ছিল, ঢেউগুলো কালো রাতে দেয়ালে আছড়ে পড়ছিল। ভেতরে তার মনে বোর্ডরুমের সেই নীরবতা এখনও প্রতিধ্বনিত হচ্ছিল। সেই প্রশ্ন, সেই খামোশ থাকা আর বিক্রমের হাসি, সবকিছু যেন এক মুহূর্তেই গুটিয়ে এলো। সে প্রথমবার পরিষ্কারভাবে অনুভব করল যে যে উচ্চতায় সে দাঁড়িয়ে আছে, সেখানে মানুষ নয়, শুধু পথ দেখা যায়। সেখানে সহানুভূতি নয়, শুধু লেনদেন হয়। সে ভাবতে লাগল যে যদি কাল সে এই চেয়ারে না থাকে, তবে কি কেউ তার নামও নেবে? সে উঠল এবং আলমারি থেকে তার বাবার পুরনো ডায়েরি বের করল, আর কিছু না ভেবে একটা পাতা খুলল। সেই পাতায় একটি বাক্য বারবার দাগানো ছিল, যদি কোনো মানুষের আসল চেহারা দেখতে হয়, তবে তাকে সেই দিন দেখো যেদিন তার কাছে দেওয়ার মতো কিছু থাকবে না। অনন্যা অনেকক্ষণ সেই লাইনটির দিকে তাকিয়ে থাকল। প্রথমবার তার মনে হলো যে এই প্রশ্ন শুধু তার কর্মচারীদের নয়, বরং তার নিজের জীবনেরও। সেই মুহূর্তেই তার ভেতরে একটি ভাবনা পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। এখন এটি শুধু ভয়ঙ্কর নয়, বরং জরুরি মনে হতে লাগল। যদি তাকে সত্যিটা জানতে হয়, তবে তাকে নিজের ক্ষমতা ছাড়তে হবে। যদি তাকে সততা দেখতে হয়, তবে নিজেকে দুর্বল করতে হবে। সে জানত যে এই পথ অপমানে ভরা থাকবে, মানুষ মুখ ফিরিয়ে নেবে, হয়তো হাসবেও। কিন্তু সে এটাও জানত যে এটা না করলে সে সারা জীবন নকল হাসির মাঝে বেঁচে থাকবে। সারা রাত সে ঘুমাতে পারল না। সে প্রতিটা মুখের কথা ভাবল, কে এগিয়ে আসবে, কে পিছিয়ে যাবে, আর কে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সে তার ঘরে রাখা জিনিসগুলো দেখল, দামি জামাকাপড়, দামি ঘড়ি এবং সেই চেয়ার যা তার পরিচয় হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে তার পুরনো গয়নাগুলো একটি ড্রয়ারে রাখল এবং ড্রয়ার বন্ধ করে দিল, যেন সে নিজেকে মনে করিয়ে দিচ্ছে যে এগুলো এখন কিছুক্ষণ কোনো মানে রাখবে না। সকাল হওয়ার আগেই সে সিদ্ধান্ত পাকা করে ফেলল। সে মীরাকে ডাকল এবং জরুরি নির্দেশ দিল। গলা স্থির ছিল, কিন্তু ভেতরে হালকা ভয় ছিল যা সে লুকিয়ে রাখছিল। সে সেই ডাক্তারকে ফোন করল যাকে সে পুরোপুরি বিশ্বাস করতে পারত, এবং পরিষ্কার শব্দে বলল যে সব কিছু নিরাপদ এবং আইনি হতে হবে। এটি একটি নাটক হবে, কিন্তু জীবনের সাথে ছিনিমিনি নয়, প্রস্তুতি পুরোপুরি হওয়া চাই। অনন্যা জানত যে সবচেয়ে কঠিন অংশ যন্ত্রণা হবে না, বরং সেই নজরগুলো হবে যারা তাকে মাটিতে পড়ে থাকতে দেখেও পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু সে এর জন্য প্রস্তুত ছিল, কারণ এখন এটি শুধু একটি পরীক্ষা ছিল না, এটি ছিল সেই দুনিয়ার সাথে তার মোকাবেলা যে তাকে একা ছেড়ে দিয়েছিল। যখন সে অফিসের জন্য বের হলো, তখন বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল।
কারের কাছে সে নিজেকে দেখল, সেই একই আত্মবিশ্বাস, সেই একই মাপাচোখা হাঁটা। কারো আন্দাজ ছিল না যে কিছু ঘন্টার মধ্যেই সে সমস্ত পরিচয় ছেড়ে ফেলবে। গাড়ি থামল। সে দরজা খুলল এবং মনে মনে নিজেকে বলল যে আজ সে সিইও নয়, আজ সে শুধু একজন মানুষ, এবং আজ সে জানতে যাচ্ছে যে এই দুনিয়ায় মানুষের আসল দাম কি হয়। সে জানত না যে সেই ইমারতেরই এক কোণে এক সাধারণ মানুষ তার এই পরীক্ষার সবচেয়ে সত্য উত্তর হতে চলেছে। সকালের বৃষ্টি এখন থেমে গিয়েছিল, কিন্তু হাওয়ায় স্যাঁতসেঁতে ভাব আর ঠান্ডা এখনও বাকি ছিল। অফিসের ইমারত সব সময়ের মতো চকচক করছিল, মার্বেলের মেঝে, কাছের দেয়াল এবং ক্রমাগত শব্দ করতে থাকা পদক্ষেপ। অনন্যা আহুজা যখন ভেতরে প্রবেশ করল, তখন মানুষ অভ্যাসবশত হাসল, মাথা নিচু করল, রাস্তা দিল। তাদের জন্য এটি একটি সাধারণ সকাল ছিল। কারো আন্দাজ ছিল না যে কিছুক্ষণের মধ্যেই এই ইমারতের ভেতরে এমন এক দৃশ্য ঘটতে চলেছে যা অনেক মুখ থেকে মুখোশ খুলে দেবে। অনন্যা নিজেকে পুরোপুরি স্বাভাবিক রাখল। সে কিছু কাগজের উপর নজর দিল, 2-3টি নির্দেশ দিল এবং তারপর শান্ত পায়ে এক্সিকিউটিভ ফ্লোরের দিকে এগিয়ে গেল। বুক দ্রুত কাঁপছিল, কিন্তু মুখে কোনো ভাব ছিল না। যখন সে তার ব্যক্তিগত টয়লেটের সামনে পৌঁছাল, তখন সে একবার চারপাশ দেখল। করিডোর প্রায় খালি ছিল। দূরে কোথাও কর্মচারীদের গলা শোনা যাচ্ছিল। এটাই সঠিক সময় ছিল। টয়লেটের ভেতরে তীব্র আলো ছিল, সাদা মার্বেলের মেঝে আয়নার মতো চকচক করছিল। অনন্যা দরজা বন্ধ করল এবং কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থাকল। এটি সেই সীমা ছিল যার পর ফিরে আসা সম্ভব ছিল না। সে উঁচু হিলের জুতো খুলল এবং সেগুলোকে একপাশে সরিয়ে রাখল। তারপর সে মেঝেতে কিছুটা জল ছিটিয়ে দিল, যাতে জায়গাটা পিচ্ছিল মনে হয়। সবকিছু তেমনই ছিল যেমনটা সে ভেবেছিল, নিরাপদ, কিন্তু দেখতে একদম বাস্তব। পরের মুহূর্তেই সে নিজেকে মেঝের ওপর পড়ে যেতে দিল। শরীর শক্ত হয়ে গেল, শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রিত রইল। সে নড়ল না। হালকা এক আর্তনাদ তার মুখ দিয়ে বেরোল, দুর্বল এবং অসহায়। কিছু সেকেন্ড পরেই দরজা খুলল। মীরার ঘাবড়ে যাওয়া গলা পাওয়া গেল। তারপর কিছু ম্যানেজারের পায়ের শব্দ থেমে গেল। কেউ ভেতরে এলো না। সব লোক দরজার সামনেই দাঁড়িয়ে থাকল। ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বলল মেঝে নোংরা, কেউ বলল তুলতে বিপদ হতে পারে। বিক্রমের গলা সবচেয়ে পরিষ্কার শোনা গেল। অ্যাম্বুলেন্স ডাকো আর ক্লিনিং টিমকে ডাকো। তার গলায় চিন্তা কম আর দূরত্ব বেশি ছিল। অনন্যা চোখ বন্ধ করে সব শুনছিল। মেঝের ঠান্ডা ভাব তার পিঠে অনুভূত হচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি ঠান্ডা সেই অনুভূতি ছিল যা তার হৃদয়ে ছড়িয়ে পড়ছিল। যে মানুষদের জন্য সে প্রতিদিন সিদ্ধান্ত নিত, যাদের চাকরি আর ভবিষ্যৎ তার কলম দিয়ে ঠিক হতো, তারা সবাই মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল। তবুও কোনো হাত এগিয়ে এলো না। তখনই কারো মোবাইলের ক্যামেরা ক্লিকের শব্দ হলো। সেই শব্দের সাথে অনন্যার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এটি এখন আর অভিনয় ছিল না, এটিই তার সত্য ছিল। হঠাৎ করিডোরের অন্য প্রান্ত থেকে দ্রুত পায়ের শব্দ পাওয়া গেল। কেউ জোরে গলায় বলল, রাস্তা দিন। এক সাধারণ পোশাকে এক যুবক দৌড়ে এলো। তার নাম রাঘব শর্মা ছিল। অফিসের এক সামান্য অ্যাটেন্ডেন্ট, যাকে বেশিরভাগ মানুষ চিনতও না। সে এক নজরে পরিস্থিতি দেখল এবং কাউকে কিছু না বলে সরাসরি অনন্যার কাছে পৌঁছে গেল। সে হাঁটু কেড়ে বসল এবং শান্ত কিন্তু মজবুত গলায় জিজ্ঞাসা করল যে ব্যথা কোথায়। চারপাশের গন্ধ, নোংরা আর তীক্ষ্ণ নজর তাকে থামাতে পারল না। পরের মুহূর্তেই সে খুব সাবধানে অনন্যাকে তুলল। এক হাত তার পিঠের নিচে, অন্য হাত তার হাঁটুর নিচে। সে তাকে এমনভাবে ধরল যেন এটি তার কর্তব্য ছিল, কোনো দয়া নয়। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো থতমত খেয়ে গেল। কেউ রাস্তা দিল, কেউ নজর নিচু করে নিল। অনন্যার মাথা রাঘবের কাঁধে লেগেছিল, তার শ্বাস কাঁপছিল। প্রথমবার সে কারো সাহায্য সত্যি অনুভব করছিল। কেউ একজন যে তার চেয়ার নয়, বরং তার অবস্থা দেখছিল। যখন রাঘব তাকে বাইরে নিয়ে যাচ্ছিল, অনন্যা শেষবার সেই ঘরের দিকে তাকালো। সেই একই মুখগুলো, সেই একই দূরত্ব, সেই একই নিস্তব্ধতা। তারপর তার নজর সেই মানুষটির ওপর আটকে গেল, যে কোনো পদ, কোনো ভয় ছাড়াই তাকে মানুষ ভেবে তুলে নিচ্ছিল। সেই মুহূর্তেই সে তার প্রশ্নের প্রথম এবং সম্ভবত সবচেয়ে সত্য উত্তর পেয়ে গেল। রাঘব অনন্যাকে নিয়ে করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল। তার পদক্ষেপ না তো খুব দ্রুত ছিল আর না তো দ্বিধাগ্রস্ত। সেগুলোর মধ্যে এক স্থিরতা ছিল, যেন সে মনে মনে এই দায়িত্ব স্বীকার করে নিয়েছিল। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিজের থেকেই রাস্তা দিতে লাগল। কিছু নজর নিচু হয়ে গেল, কিছু ফিসফাস কানে এলো, কিন্তু রাঘবের মুখে কোনো ভাব বদলাল না। তার বাহুতে থাকা শরীরটা এখন শুধু একজন সিইওর ছিল না, বরং একজন আহত মানুষের ছিল, এবং এই কথাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
কোম্পানির ক্লিনিকে পৌঁছাতেই সে অনন্যাকে সাবধানে স্ট্রেচারে শুয়ে দিল এবং ডাক্তারকে ডাকার জন্য চিৎকার করল। সে এক পা পিছিয়ে দাঁড়িয়ে রইল, যেন সে নিজের কাজ করে ফেলেছে। ঘরে মেশিনের হালকা আওয়াজ আর বাইরে পড়া বৃষ্টির ফোঁটা পরিবেশকে আরও গম্ভীর করে তুলছিল। অনন্যার চোখ বন্ধ ছিল, কিন্তু তার মন পুরোপুরি জেগেছিল। সে দেখছিল কে কাছে আসে আর কে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে। সে পার্থক্যটা পরিষ্কার অনুভব করতে পারছিল, যা রাঘব আর বাকিদের মধ্যে ছিল। ডাক্তার আনুষ্ঠানিক পরীক্ষা শুরু করলেন। কিছু প্রশ্ন, কিছু মাথা নাড়া আর গম্ভীর মুখ। বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজারদের অস্থিরতা বেড়ে যাচ্ছিল। কাউকে মিটিংয়ে যেতে হবে, কাউকে ফোন করতে হবে। তাদের জন্য এটি এক বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছিল। তখনই অনন্যা ধীরে ধীরে চোখ খুলল আর রাঘবের দিকে তাকালো। সে এক কোণে দাঁড়িয়েছিল, শান্ত এবং নিরাসক্ত, যেন এটি তার রোজকার কাজ। না কোনো আশা, না কোনো ভয়। সেই মুহূর্তেই অনন্যা মনে মনে এক সিদ্ধান্ত নিয়ে নিল। এই নাটক এখন শুধু এক প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সে ডাক্তারকে ইশারায় কাছে ডাকল এবং নিচু স্বরে কিছু নির্দেশ দিল। তারপর সে তার অ্যাসিস্ট্যান্ট মীরার দিকে তাকাল। মীরার চোখে চিন্তা আর দ্বিধা পরিষ্কার ফুটে উঠছিল। অনন্যা স্পষ্ট শব্দে বলল যে সে হাসপাতালে যাবে না, তাকে সরাসরি বাড়ি নিয়ে যাওয়া হবে। ডাক্তার আপত্তি জানানোর চেষ্টা করলেন, কিন্তু অনন্যার গলায় সেই দৃঢ়তা ছিল যাকে মানুষ তর্ক নয় বরং আদেশ মনে করে। এরপরে সে আরও একটি কথা বলল, এত স্বাভাবিকভাবে যে ঘরে উপস্থিত মানুষগুলো কিছু মুহূর্তের জন্য বুঝতেই পারল না। যতক্ষণ সে পুরোপুরি ঠিক না হচ্ছে, তার দেখভাল রাঘব শর্মা করবে। ওই তাকে বাড়ি নিয়ে যাবে, ওই তার সাথে থাকবে। ঘরে হুলুস্থুল পড়ে গেল। কিছু মুখে অসন্তোষ ছিল, কিছু মুখে বিস্ময়। এক সাধারণ অ্যাটেন্ডেন্ট সিইওর ব্যক্তিগত দেখভাল করবে, এই কথা অনেককে বিঁধছিল। মীরা সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল যে এটা কি ঠিক হবে। অনন্যা তার দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল যে এটি তার শেষ সিদ্ধান্ত। মীরা চুপ হয়ে গেল। রাঘবের মুখে কোনো উৎসাহ ছিল না আর না কোনো ভয়। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কি এই দায়িত্ব সামলাতে পারবে, তখন সে মাথা নিচু করে বলল যে সে আপ্রাণ চেষ্টা করবে। তার শব্দের মধ্যে কোনো চাতুরি ছিল না, আর না কোনো লুকিয়ে থাকা স্বার্থ, শুধু একটা সোজা সরল ভরসা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি তৈরি ছিল। বৃষ্টি আবার জোরে শুরু হয়েছিল। রাঘব নিজে অনন্যাকে সাহায্য করে পেছনের সিটে বসাল এবং দরজা বন্ধ করল। সেই মুহূর্তে তার আঙুলগুলো হালকা কাঁপল, যেন সে অনুভব করছিল যে এটি কোনো সাধারণ ডিউটি নয়। গাড়ি এগিয়ে গেল আর অফিসের উজ্জ্বল ইমারত পেছনে চলে যেতে থাকল। গাড়ির ভেতরে নিস্তব্ধতা ছিল। বাইরে মুম্বাইয়ের রাস্তাগুলো জল আর আলোয় মিশে গিয়েছিল। অনন্যা চোখ বন্ধ করে নিল। ক্লান্তি ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তিও ছিল। প্রথমবার তার মনে হল যে তার চারপাশের প্রতিটি মানুষ মুখোশ পড়েনি। ড্রাইভিং সিটে বসা সেই মানুষটি এর সবচেয়ে বড় প্রমাণ ছিল। রাঘব মাঝে মধ্যে আয়নায় পেছনে দেখে নিত, শুধু এটা নিশ্চিত করার জন্য যে সে ঠিক আছে কিনা। কোনো প্রশ্ন নেই, কোনো মন্তব্য নেই, শুধু দায়িত্ব। সেই নীরব সফরে অনন্যার ভেতরে এক নতুন বোধ জন্ম নিচ্ছিল। এই নাটক তাকে শুধু উত্তর দিচ্ছিল না, বরং তার জগৎকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। সে জানত না যে এই পথ তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু একটা কথা এখন পরিষ্কার ছিল, যে মানুষটিকে দুনিয়া সামান্য মনে করে, সেই এই মুহূর্তে তার সবচেয়ে কাছে ছিল এবং সম্ভবত সবচেয়ে নির্ভরযোগ্য। পেন্টহাউসের লিফট ওপরে পৌঁছাল, তখন বাইরের কোলাহল যেন হঠাৎ কেটে গেল। বৃষ্টি এখনও হচ্ছিল, কিন্তু এখানে উচ্চতায় তার শব্দ হালকা আর দূরে মনে হচ্ছিল। রাঘব গাড়ির দরজা খুলল এবং খুব সাবধানে অনন্যাকে সাহায্য করল। হুইলচেয়ারে বসানোর সময় তার হাতের মধ্যে এক অদ্ভুত সতর্কতা ছিল, যেন সে শুধু কোনো শরীরকে নয়, বরং কোনো ভরসাকে আগলে ধরছিল। এই জায়গাটা তার কাছে নতুন ছিল, উঁচু ছাদ, চকচকে মেঝে, আর সেই নিস্তব্ধতা যা বিলাসিতার সাথে চলে। অনন্যা এসব দেখছিল। আগেই নিস্তব্ধতা তার কাছে ভারী মনে হতো, কিন্তু এইবার তাতে ভয় ছিল না। বাড়ির ভেতরে পৌঁছাতেই রাঘব না জিজ্ঞাসা করে কিছুই বদলানোর চেষ্টা করল না। সে আগে জায়গাটা বুঝল, কোথায় হাঁটা সহজ হবে, কোথায় পিচ্ছিল হতে পারে, কোন কোণে আলো কম। তারপর সে চুপচাপ জরুরি জিনিসগুলো কাছে রাখল, জল, ওষুধ আর একটি হালকা কম্বল। সে ঘড়ি দেখল এবং একটি কাগজে ওষুধের সময় লিখে দিল। অনন্যা এসব খেয়াল করল। তার ভালো লাগলো যে সে আদেশ দিচ্ছিল না, আর না তো কোনো লোক দেখানো কাজ করছিল। সে শুধু দায়িত্ব পালন করছিল। রান্নাঘরের দিকে যেতে যেতে সে জিজ্ঞাসা করল যে হালকা খাবার কি ঠিক হবে। সেখানে সবকিছু খুব সুন্দরভাবে সাজানো ছিল,
কিন্তু ব্যবহার কম হয়েছে বলে মনে হচ্ছিল। রাঘব সাধারণ খাবার বানালো, কোনো বিশেষ স্বাদ নেই, কোনো কৃত্রিমতা নেই, শুধু পরিষ্কার আর সুষম। যখন সে ট্রে নিয়ে এলো তখন অনন্যা প্রথমবার মনোযোগ দিয়ে তার মুখটা দেখল। ক্লান্তি ছিল, কিন্তু চোখে কোনো নালিশ ছিল না। এক অদ্ভুত শান্তি ছিল, যেন এইসব তার কাছে বোঝা নয়, বরং স্বাভাবিক। সে তাকে ধীরে ধীরে খাবার খাওয়াতে লাগল। প্রতিটি গ্রাসের আগে জিজ্ঞাসা করত যে ঠিক আছে কিনা। কখনো অপেক্ষা করত, কখনো চামচ ঠান্ডা হতে দিত। সেই মুহূর্তে অনন্যার তার বাবার কথা মনে পড়ে গেল। সেই একই ধৈর্য, সেই একই সরলতা। সে অনুভব করল যে এত বছরে কেউ তাকে এইভাবে সামলায়নি, না কোনো সম্পর্ক, না কোনো সম্পদ। সন্ধ্যা হতে হতে বৃষ্টি বেড়ে গেল। জানলার বাইরে শহরের আলোগুলো কুয়াশায় মিশে যাচ্ছিল। অনন্যা প্রথমবার নিজেকে নিয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করল, তার কি এইসব অদ্ভুত লাগছে না? রাঘব মাথা নেড়ে বলল যে সাহায্য করা কোনোদিন অদ্ভুত হয় না। সে শুধু এটুকু জানালো যে তার মা দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন, আর সেখান থেকেই সেই সব শিখেছিল। তার শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তার মধ্যে অভিজ্ঞতার ভার ছিল। সে আর কিছু বলল না, আর অনন্যাও কিছু জিজ্ঞাসা করল না। রাতে রাঘবটাকে বিছানা পর্যন্ত পৌঁছে দিল। প্রতি পদে জিজ্ঞাসা করতে থাকল যে ব্যথা করছে কিনা। পর্দা ঠিক করল, আলো হালকা রাখল, এবং কোনো বাড়তি কথা না বলে বাইরে চলে গেল। পাশের ঘরে থেকে গেল, যাতে দরকার হলে সাথে সাথে আসতে পারে। অনন্যা অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকল। পেন্ট হাউস, যা আগে খালি আর ঠান্ডা মনে হতো, এখন আর তেমন ছিল না। তাতে কারো অস্তিত্ব ছিল, শব্দ ছাড়া, দাবি ছাড়া। পরের দিন সকালে রাঘব নির্দিষ্ট সময়ে উঠল। সে বাড়িতে কোনো গোলমাল করল না, চুপচাপ পরিষ্কার করল, জলখাবার বানালো আর ওষুধগুলো সঠিক জায়গায় রাখল। যখন অনন্যার চোখ খুলল তখন সব কিছু গোছানো ছিল। সে প্রথমবার কারো ওপর নির্ভর হতে ভয় পেল না, বরং এক অদ্ভুত ভরসা অনুভব করল, যা না বলেই তৈরি হচ্ছিল। দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল। রাঘব খুব একটা কথা বলতো না, সে কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি করছিল। অনন্যা তাকে মনোযোগ দিয়ে দেখত, তার সততা, তার সংযম, আর সেই সম্মান যা প্রতিটি নড়াচড়ায় ফুটে উঠত। এই সব তার ভেতরে কোথাও গভীর গেঁথে যাচ্ছিল। এটি এখন আর শুধু দেখভাল ছিল না, এটি দুই ভিন্ন জগতের মধ্যে তৈরি হওয়া এমন এক সম্পর্ক ছিল, যা বাধ্যবাধকতা থেকে নয়, বরং ভরসা থেকে জন্ম নিচ্ছিল। আর অনন্যার প্রথমবার মনে হল যে সম্ভবত সেই ভরসাই সেই জিনিস যার অভাব সে সবসময় অনুভব করে আসছিল। পেন্টহাউসে সময় এখন অন্য মতিতে চলতে শুরু করেছিল। দিন আর রাতের সীমাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। অনন্যা অনুভব করতে পারছিল যে রাঘবের উপস্থিতিতে নিস্তব্ধতাও আলাদা মনে হয়। আগে সেই খামোশ থাকা তাকে ভয় দেখাত, এখন তা তাকে আগলে রাখছে বলে মনে হতো। তবুও তার ভেতরে এক অস্থিরতা ছিল, এক প্রশ্ন যা প্রতিটা পার হওয়া দিনের সাথে আরও পরিষ্কার হচ্ছিল। এটা কি শুধুই দয়া, নাকি এর পেছনে অন্য কিছু আছে? যদি তাকে সত্যিটা জানতে হয়, তবে তাকে শুধু দেখলে হবে না, পরখ করতে হবে। এক দুপুরে সে ইচ্ছাকৃতভাবে নিজের গলা দুর্বল রাখল এবং রাঘবকে কাছে ডাকল। সে বলল যে ওষুধের কারণে তার মাথা ঘুরছে আর বুক ধড়ফড় করছে। রাঘব কোনো তাড়াহুড়ো না করে তার কাছে চলে এলো। সে চেয়ার কাছে টানল, জল দিল এবং মনোযোগ দিয়ে তার চোখের দিকে তাকাল। সেখানে ভয় ছিল না, শুধু সতর্কতা আর দায়িত্ববোধ ছিল। অনন্যা সেই নজরেই উত্তর খোঁজার চেষ্টা করছিল। সে দেখতে চাইছিল যে এই মনোযোগ কর্তব্যের সীমানায় শেষ হয় নাকি তার চেয়েও এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে এমনিই কথা ঘুরিয়ে বলল যে কোম্পানি থেকে ফোন আসছে, কিন্তু সে কারোর সাথে কথা বলতে চায় না। তারপর সে হঠাৎ জিজ্ঞাসা করল যে যদি সে সত্যি কোনোদিন হাঁটতে না পারে, তবে কি মানুষ এখনও তার পরোয়া করবে? প্রশ্নটা হঠাৎই ছিল, প্রায় রূঢ়। রাঘব কিছু মুহূর্ত চুপ রইল। সেই চুপ থাকাটা ভারী ছিল না, বরং চিন্তায় ভরা ছিল। তারপর সে বলল যে পরোয়া করার মানুষ সবসময় কম হয়, কিন্তু যদি একজনও সত্যি হয় তবে সেটুকুই যথেষ্ট। তার শব্দগুলো সরল ছিল, কিন্তু তার মধ্যে কোনো পুরনো অভিজ্ঞতার ছায়া ছিল। অনন্যা অনুভব করল যে এই উত্তর কোনো বই থেকে নয়, বরং জীবন থেকে বেরিয়েছে। সন্ধ্যায় সে আরও এক পরীক্ষা নিল। সে রাঘবকে বলল যে সে যেন তাকে হুইলচেয়ার থেকে তুলে জানলার কাছে নিয়ে যায়। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। নিচে শহর আলো আর জলে মিশে গিয়েছিল। হঠাৎ অনন্যা বলল যে সে বোঝা হয়ে যাচ্ছে এবং সম্ভবত রাঘবের অন্য কোনো কাজের খোঁজ করে নেওয়া উচিত। এই শব্দগুলো সে ভেবে চিনতে বেছে নিয়েছিল।
সে দেখতে চেয়েছিল রাঘবের মুখে কোনো বিরক্তি আসে কিনা বা তার ব্যবহারে দূরত্ব তৈরি হয় কিনা। কিন্তু রাঘব না থেমে হুইলচেয়ার সামলালো এবং জানলার কাছে নিয়ে গেল। তারপর খুব শান্ত গলায় বলল যে সাহায্য চাওয়া বোঝা হওয়া নয়। বোঝা তখন হয় যখন মানুষ লোক দেখানো সাহায্য করে আর মন থেকে উধাও হয়ে যায়। না তার স্বরে উপদেশ ছিল, না ভাবুকতা, শুধু সত্য ছিল। সেই রাতে অনন্যা অনেকক্ষণ জেগে থাকল। তার মনে সেই একই প্রশ্ন ঘুরতে থাকল যে এই মানুষটি কি সত্যিই এমন, নাকি এটাও কোনো ভূমিকা যা সে পালন করছে। সে ঠিক করল যে পরবর্তী পরীক্ষাটি সবচেয়ে সরাসরি হবে, সেই ভাষা দিয়েই যে ভাষা দিয়ে দুনিয়া সব সময় তাকে বুঝেছে। পরের দিন সকালে সে রাঘবকে কাছে ডাকল এবং বলল যে সে তার কাজে খুব সন্তুষ্ট। তারপর সে তার ব্যাগ থেকে কিছু নোট বের করার চেষ্টা করল এবং বলল যে সে এটিকে একটি ব্যক্তিগত বোনাস হিসেবে নিতে পারে। সে কথাটি সে জানল বুঝে খুব সাধারণ রাখল, যেন এটি খুব স্বাভাবিক এক প্রস্তাব। রাঘবের মুখ এক মুহূর্তের জন্য শক্ত হল। সে খুব শান্তভাবে তার হাত থামিয়ে দিল এবং বলল যে সে এই কাজ টাকার জন্য করছে না। কোম্পানি যে দায়িত্ব দিয়েছে তার জন্য সে বেতন পাচ্ছে। এর বাইরে কিছু নেওয়া তার ঠিক মনে হবে না। অনন্যা জিজ্ঞাসা করল কেন? রাঘব কিছু মুহূর্ত ভাবল, তারপর বলল যে যদি সে ব্যক্তিগত টাকা নিয়ে নেয় তবে তার সাহায্যের মানে বদলে যাবে। সে চায় না কোনোদিন তাকে নিজের কাছে এই প্রশ্ন করতে হোক যে সে সাহায্য এই জন্য করেছিল কারণ সামনে মানুষ ছিল, নাকি এই জন্য কারণ পুরস্কার পাওয়া গিয়েছিল। এই উত্তর অনন্যার ভেতরে কোথাও খুব গভীরে গেঁথে গেল। প্রথমবার তার মনে হল যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি শুধু সৎ নয়, বরং নিজের কাছেও কঠিন প্রশ্ন করে। সেই সন্ধে যখন রাঘব ঘর থেকে বাইরে গেল, অনন্যা জানলার কাছে এসে দাঁড়িয়ে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল, বাতাস পরিষ্কার ছিল। তার ভেতরে কোনো ভয় ছিল না, বরং এক নতুন ধরনের আশা জন্ম নিচ্ছিল। এই নাটক এখন বিপজ্জনক হয়ে গিয়েছিল, কারণ যে সত্যকে সে খুঁজছিল তা শুধু অন্যদের সম্পর্কে ছিল না, বরং তার নিজের হৃদয়ের খুব কাছে চলে এসেছিল। আর সে এটাও অনুভব করছিল যে রাঘব যতটা সহজ সরল দেখায়, তার ভেতরে ততটাই গভীর কোনো সত্য লুকিয়ে আছে, যা আজ হোক বা কাল সামনে আসবেই। পেন্ট হাউসের রাতগুলো এখন আরও গভীর মনে হতে লাগল। বাইরে শহর নিজের গতিতে চলতে থাকত, কিন্তু ভেতরে অনন্যার মনে সব কিছু ধীর হয়ে গিয়েছিল। রাঘবের উপস্থিতি শান্ত ছিল, কিন্তু সেই শান্তি শূন্য ছিল না। তাতে এক ধরনের শৃঙ্খলা ছিল, যেন প্রতিটি শব্দ আর প্রতিটি নীরবতা মেপে রাখা হয়েছে। অনন্যা ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই মানুষটি শুধু কম কথা বলা মানুষ নয়, বরং অনেক কিছু জানেও সে নিজের ভেতরে চেপে রেখেছে। এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘাড়িতে তখন 2টো বাজছিল। পেন্ট হাউস পুরোপুরি শান্ত ছিল। তার তৃষ্ণা পেল এবং সে হুইলচেয়ারটি ধীরে ধীরে বাইরের দিকে নিয়ে গেল। লিভিং এরিয়ায় হালকা একটু আলো জ্বলছিল। সেখানে রাঘব বসেছিল। তার হাতে একটি পুরনো বই ছিল, যার মলার ছিঁড়ে গিয়েছিল। সে এত নিবিষ্ট মনে পড়ছিল যে সে অনন্যার আসার শব্দটুকুও পায়নি। অনন্যা কয়েক কদম দূরে দাঁড়িয়ে গেল। বইয়ের খোলা পাতাগুলোর উপর নজর গেল, আর তার ভেতরে এক আলোড়ন তৈরি হলো। সেখানে লেখা শব্দগুলো সাধারণ ছিল না, সেগুলো ছিল অর্থব্যবস্থা, ঝুঁকি, বাজার আর গণনার ভাষা। এটি কোনো সাধারণ অফিস অ্যাটেন্ডেন্টের বই হতে পারত না। রাঘব মাথা তুলল এবং তাকে দেখে নিল। এক মুহূর্তের জন্য তার মুখে যে ভাব এলো তা সে দ্রুত সামলে নিল, কিন্তু অনন্যা তা দেখে ফেলেছিল। সে তখনই বই বন্ধ করে দিল। সেই ছোট্ট মুহূর্তের যে দ্বিধা ছিল, সেটাই সবচেয়ে বড় সংকেত হয়ে গেল। ঘরে কিছু সেকেন্ড পর্যন্ত নীরবতা ছেয়ে থাকল। অনন্যা কোনো প্রশ্ন করল না। সে শুধু জাল নিল আর নিজের ঘরের দিকে ফিরে গেল। কিন্তু তার ভেতরে প্রশ্ন জেগে উঠেছিল। সেই রাতে সে ঘুমাতে পারল না। পরের দিন সবকিছু আগের মতোই ছিল। রাঘব সময় মতো উঠল, জলখাবার বানালো, ওষুধের খেয়াল রাখল। তার ব্যবহার একদম বদলায়নি, যেন গত রাত কোনোদিন আসেইনি। কিন্তু অনন্যা এখন প্রতিটি ছোট বিষয়ে নজর দিতে শুরু করল। যেভাবে সে খরচের তালিকা লিখছিল, যেভাবে সে সময়কে গুছিয়ে রেখেছিল, আর যে সূক্ষ্মতার সাথে সে প্রতিটি কাজ করত, এই সব কিছু প্রয়োজনের চেয়ে বেশি সুসংশৃঙ্খল ছিল। যেন এটি কোনো অভ্যাসের নয়, বরং কোনো প্রশিক্ষণের ফল। সন্ধ্যায় অনন্যা হালকা স্বরে তাকে জিজ্ঞাসা করল যে সে এইসব কোথায় শিখেছে। রাঘব কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর সে বলল যে জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যদি সে মন দিয়ে দেখে। উত্তরটি অসম্পূর্ণ ছিল, কিন্তু মিথ্যে নয়। অনন্যা আর কিছু জিজ্ঞাসা করল না। সে বুঝে গিয়েছিল যে কিছু সত্য সরাসরি প্রশ্ন করলে বেরিয়ে আসে না। সেই রাতেই মীরার ফোন এলো। সে জানালো যে অফিসে কিছু সিদ্ধান্ত অনন্যার অনুপস্থিতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, আর কিছু ফাইলে অদ্ভুত এক তাড়াহুড়ো দেখা যাচ্ছে। অনন্যা চিন্তিত হয়ে পড়ল। তার ভেতরে পুরনো ভয় ফিরে এলো,
যে কোথাও তার দুর্বলতার সুযোগ না নেওয়া হয়। সে ফোন রেখে দিল আর কিছুক্ষণ চুপ করে বসে রইল। তখনই রাঘব কাছে এলো। সে ফোন কল শোনেনি, কিন্তু অনন্যার মুখ দেখে সব বুঝে গেল। খুব সংযমের সাথে সে বলল যে যদি সে চায় তবে সে ওই ফাইলগুলোর ওপর একবার নজর দিতে পারে, শুধু এটা দেখার জন্য যে কোথাও কোনো বড় ভুল হচ্ছে কিনা। অনন্যা অবাক হল। সে এক মুহূর্তের জন্য তাকে দেখল, তারপর নিজেকে মনে করিয়ে দিল যে এটি সেই মানুষ যে টাকাকে প্রত্যাখ্যান করেছিল আর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সে কিছু ফাইল তার দিকে বাড়িয়ে দিল। রাঘব সেগুলো খুলল আর চুপচাপ পড়তে লাগল। তার মুখে কোনো উত্তেজনা ছিল না, না তো নিজেকে প্রমাণ করার তাড়াহুড়ো। কিছু মিনিট পর সে দু এক জায়গায় আঙুল রেখে বলল যে এখানে ঝুঁকি কম মাপা হয়েছে আর এখানে পরিসংখ্যান প্রয়োজনের চেয়ে বেশি আশাবাদী। তার শব্দগুলো সোজা সাপটা ছিল, কোনো অলংকার ছাড়া। অনন্যার বুক দ্রুত ধরফর করতে লাগল। এখন এটি শুধু আন্দাজ ছিল না, এটি পরিষ্কার সংকেত ছিল যে রাঘব তা নয় যা সে নিজেকে দেখাচ্ছে। তার চেয়েও বেশি অবাক হওয়ার মতো বিষয় ছিল যে সে এই সত্যকে ইচ্ছে করে লুকিয়ে রাখছিল। সেই রাতে অনন্যা অনেকক্ষণ জানলার কাছে বসে থাকল। নিচে শহরের আলোগুলো ঝিকমিক করছিল। তার ভেতরে ভরসা আর প্রশ্ন সামনাসামনি দাঁড়িয়েছিল। সে বুঝে গিয়েছিল যে রাঘবের অতীত সাধারণ নয়, আর যখন তা সামনে আসবে তখন শুধু একটি রহস্য ফাঁস হবে না, বরং অনেক কিছু বদলে যাবে। সকালের আলো পর্দা ভেদ করে পেন্টহাউসে ছড়িয়ে পড়ছিল, কিন্তু অনন্যার ভেতরে রাতের অস্থিরতা এখনও বর্তমান ছিল। সে দেখল যে রাঘব সব সময়ের মতো সময় মতো উঠল, জলখাবার তৈরি করল আর ওষুধগুলো ঠিক জায়গায় রাখল। সবকিছু সাধারণ ছিল, খুব সাধারণ, কিন্তু এখন এই সাধারণতা তাকে অস্থির করছিল। তার মনে হচ্ছিল এই নীরবতার পেছনে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা আজ না হয় কাল সামনে আসতেই হবে। সে ঠিক করে নিল যে আজ সে প্রশ্ন করা থেকে সরবে না। জলখাবারের পর সে রাঘবকে কাছে বসার ইশারা করল। তার গলায় না আদেশ ছিল না অভিযোগ, শুধু এক সরাসরি স্পষ্টতা ছিল। সে বলল যে গত কয়েকদিন ধরে সে একটি কথা অনুভব করছে। যেভাবে রাঘব ফাইলগুলো দেখল, ঝুঁকি বুঝল আর কোনো দ্বিধা ছাড়াই ভুলগুলো ধরিয়ে দিল, তা কোনো সাধারণ অভিজ্ঞতা থেকে আসতে পারে না। এইটুকু বলে সে থেমে গেল। সে তাকে কোণঠাসা করতে চায়নি, সে শুনতে চেয়েছিল। রাঘব তার দিকে তাকালো, তারপর জানলার দিকে নজর ঘুরিয়ে নিল। বাইরের শহর পুরোপুরি জেগে উঠেছিল। কিছু মুহূর্ত পর্যন্ত সে চুপ থাকল। এই নীরবতা এখন আগের মতো ছিল না, এতে চিন্তা কম আর ভার বেশি ছিল। তারপর সে নিচু স্বরে বলল যে সে নিজেকে কখনো সাধারণ বলে না, কিন্তু সে এটাও চায় না যে মানুষ তাকে তার পড়াশোনা, তার যোগ্যতা বা তার অতীতের সিদ্ধান্ত দিয়ে বিচার করুক। তার শব্দগুলো শান্ত ছিল, কিন্তু তার মধ্যে ক্লান্তি লুকিয়েছিল। এটি প্রথমবার ছিল যখন সে খোলা মনে এটা মেনে নিল যে তার অতীত সাধারণ নয়, যদিও সে পুরো কাহিনী বলেনি। অনন্যা তাকে জিজ্ঞাসা করল সে কার থেকে পালাচ্ছে। প্রশ্নটি কঠোর ছিল না, কিন্তু সরাসরি ছিল। রাঘব মাথা নিচু করে নিল। কিছু সেকেন্ড পর্যন্ত সে কিছু বলল না। তারপর বলল যে কখনো কখনো মানুষ ভুল থেকে নয়, বরং সেই ভুল থেকে জন্ম নেওয়া পরিণাম থেকে ভয় পেতে শুরু করে। সে ভয় পায় যে যদি সে আবার সেই পথে ফিরে যায় তবে অন্য কারো জীবন আবার ভেঙে যেতে পারে। এই উত্তরটি অসম্পূর্ণ ছিল, কিন্তু তাতে সত্য ছিল। অনন্যা বুঝল যে সে ইচ্ছাকৃতভাবে পুরো কথা বলছে না, কিন্তু মিথ্যেও বলছে না। কিছুক্ষণ পর অনন্যা আরও একটি কথা বলল। সে জানালো যে অফিসে কিছু মানুষ তার অনুপস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আর সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে। সে পরিষ্কার বলল যে তার রাঘবের সাহায্য চাই, কিন্তু এই সাহায্য শুধু কাজের নয়, ভরসার হওয়া উচিত। সে এটা জানতে চায় যে সে কোন মানুষের সাথে দাঁড়িয়ে আছে। ঘরে আবার নিস্তব্ধতা ছড়িয়ে গেল। এই নিস্তব্ধতা এখন অস্বস্তিকর ছিল। রাঘব গভীর শ্বাস নিল। প্রথমবার তার মুখে সেই ক্লান্তি পরিষ্কার দেখা গেল যা সে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। সে বলল যে সে কোনোদিন ইচ্ছা করে নিজের পরিচয় লুকায়নি, কিন্তু সে সেটাকে সামনেও রাখেনি। সে চায়নি অনন্যা তার ওপর এই জন্য ভরসা করুক কারণ সে কোনো বিশেষ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। সে চেয়েছিল ভরসা সেই মানুষের ওপর হোক যে সে আজ। তার গলায় না কোনো আত্মরক্ষা ছিল না চাতুরি, শুধু একটি ক্লান্ত সত্য। অনন্যা তাকে দেখল আর শুধু এটুকু বলল যে ভরসা অর্ধেক সত্যের ওপর টিকে থাকে না। এটি কোনো চরমপত্র ছিল না, বরং একটি বাস্তবতা ছিল। সে আর কিছু বলল না। সেই দিনের পর দুজনের মধ্যে কথা কমে গেল, কিন্তু দূরত্ব বাড়ল না। রাঘব আগের মতোই দেখভাল করতে থাকল, কিন্তু তার চোখে এখন একটি লুকানো অস্থিরতা ছিল। অনন্যাও শান্ত ছিল, কিন্তু তার ভেতরে এক সিদ্ধান্ত ধীরে ধীরে আকার নিচ্ছিল।
রাতে সে আবার জানলার কাছে দাঁড়াল। নিচে শহরের আলোগুলো জ্বলছিল। সে অনুভব করল যে এখন এই কাহিনী এখানেই থামবে না। পরবর্তী পদক্ষেপ শুধু প্রশ্ন হবে না, বরং এমন এক প্রকাশ হবে যা দুজনকে নিজেদের সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে। আর সে জানত যে সেই মুহূর্ত খুব দূরে নেই। সেই রাতে পেন্টহাউসে এক অদ্ভুত ভারী নীরবতা ছিল। বাইরে শহরের আলোগুলো সব সময়ের মতো জ্বলছিল, কিন্তু ভেতরে দুজনের মধ্যে এমন কিছু ছিল যা আলোতেও পরিষ্কার দেখা যায় না। অনন্যা অপেক্ষা করল, যতক্ষণ না রাঘব রোজকার মতো সবকিছু গুছিয়ে ঘর থেকে বাইরে যাওয়ার উপক্রম করল। তখনই সে তাকে থামিয়ে দিল। তার গলা উঁচু ছিল না, কিন্তু তাতে সেই দৃঢ়তা ছিল যা এড়ানো যায় না। সে বলল যে এখন অর্ধেক সত্যই যথেষ্ট। যদি তাদের একসাথে এগিয়ে যেতে হয়, তবে আজ পুরো কথা হতে হবে। রাঘব কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে থাকল, যেন শব্দের ভার বোঝার চেষ্টা করছে। তারপর সে চেয়ার টেনে বসে পড়ল। প্রথমবার তার কাঁধগুলো নুয়ে পড়েছিল, তার গলা আগের চেয়ে নিচু ছিল। সে বলল যে সে পালাচ্ছিল না, বরং নিজেকে শাস্তি দিচ্ছিল। অনেক বছর আগে, যখন তার কাছে নাম, ডিগ্রি আর আত্মবিশ্বাস ছিল, তখন সে একটি সিদ্ধান্ত নিয়েছিল। কাগজে কলমে সেই সিদ্ধান্ত ঠিক ছিল, কিন্তু সে মানুষের জীবনের উপর তার প্রভাবকে হালকাভাবে নিয়েছিল। সে ঝুঁকিকে কম মেপেছিল, নিজের গণনার ওপর প্রয়োজনের চেয়ে বেশি ভরসা করেছিল, আর এটা মেনে নিয়েছিল যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। সেই একটি সিদ্ধান্তের পর জিনিসগুলো ধীরে ধীরে নয়, বরং হঠাৎ করে ভাঙতে শুরু করল। অংশীদাররা পিছিয়ে গেল, বাজার ঘুরে গেল, আর যে কয়েকশো মানুষের রুজি সেই কোম্পানির সাথে যুক্ত ছিল, তারা একে একে অনিশ্চয়তায় ডুবে গেল। রাঘবের গলা প্রথমবার কাঁপল যখন সে জানালো যে তার বাবা, যিনি তাকে দায়িত্ব আর সততা শিখিয়েছিলেন, তিনি সেই আঘাত সহ্য করতে পারলেন না। সেই দিনের পর তার মনে হলো যে সে কোনো উঁচু মঞ্চে দাঁড়িয়ে থাকার যোগ্য নয়, কারণ তার সিদ্ধান্ত অন্যের জীবনের ওপর ভারী পড়েছিল। সে জানালো যে সে সব কিছু ছেড়ে দিল, পদ, পরিচয় আর সেই জগৎ যা করতালি আর পরিসংখ্যান দিয়ে চলত। সেই ইচ্ছা করে এমন জায়গা বেছে নিয়েছিল যেখানে তার থেকে কেউ আশা করেনি, যেখানে তার উপস্থিতিতে কারো জীবনে বড় প্রভাব না পড়ে। সাফাইয়ের কাজ তার কাছে অপমান মনে হয়নি, বরং শান্তি মনে হয়েছিল। সেখানে সে মানুষের মধ্যে থাকল, ক্ষমতা আর সিদ্ধান্তের বোঝা ছাড়াই। সে নিজেকে মনে করিয়ে দিতে থাকল যে দায়িত্ব থেকে পালানো নয়, বরং তাকে বোঝা জরুরি। অনন্যা চুপচাপ শুনতে থাকল। সে মাঝখানে কথা থামাল না। যখন রাঘবের কথা শেষ হল, তখন ঘরে কিছু মুহূর্ত নীরবতা রইল। তারপর অনন্যা খুব শান্ত স্বরে বলল যে ভুল থেকে পালানো আর ভুলের দায়িত্ব নেওয়া দুটো আলাদা বিষয়। সে বলল যে সে তাকে কোনো পদে ফেরার দাবি করছে না, আর না কোনো উচ্চতায় ওঠার, কিন্তু সে এটাও চায় না যে সে নিজেকে সারা জীবনের জন্য দোষী মনে করে বেঁচে থাকুক। দুনিয়া সেই মানুষ দিয়ে বদলায় যারা নিজেদের ভুল থেকে শিখে দায়িত্ব ভাগ করে নিতে জানে। রাঘব মাথা তুলল। তার চোখে ভয় আর আশা একসাথে ছিল। সে জিজ্ঞাসা করল যে যদি সে আবার দাঁড়ায় আর আবার কারো জীবনের ওপর প্রভাব পড়ে, তবে? অনন্যা কোনো দ্বিধা ছাড়াই বলল যে তখন সে একা হবে না। দায়িত্ব একা বয়ে বেড়াতে হয় না, তাকে ভাগ করে নেওয়া যায়। এটাই তফাৎ অহংকার আর অংশীদারিত্বের মধ্যে। সেই মুহূর্তেই অনন্যা হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার দাঁড়িয়ে থাকা কোনো অলৌকিক ঘটনার মতো ছিল না, বরং একটি স্পষ্ট ঘোষণা ছিল। সে বলল যে তার নাটক এখন শেষ। ওটা অন্যদের পরখ করার জন্য ছিল, নিজেকে লুকিয়ে রাখার জন্য নয়। সে রাঘবের সামনে এক কদম বাড়াল আর ধীরে তার হাত ধরে নিল। এটি কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং এক ভরসার ইঙ্গিত ছিল। রাঘবের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বলল যে সে আর পালাবে না, কিন্তু সে তাড়াহুড়োও করবে না। অনন্যা মাথা নাড়াল। বাইরের শহরের আলোগুলো আগের মতোই ছিল, কিন্তু ভেতরে কিছু বদলে গিয়েছিল। এটি শেষ ছিল না, এটি সেই মোড় ছিল যেখান থেকে দুজনে বিনা মুখোশে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এটা জেনেও যে পরবর্তী চ্যালেঞ্জ এখন বাইরের দুনিয়া থেকে আসতে চলেছে। সকালের প্রথম ফোন আসার আগেই অনন্যা জেনে গিয়েছিল যে বাইরের জগৎ এখন চুপ করে থাকবে না। যেমন যেমন সূর্য উপরে উঠল, পেন্টহাউসের ভেতরে শান্তি ভাঙতে শুরু করল। মেসেজ, কল আর ইমেল ক্রমাগত আসতে লাগল। বোর্ডের কিছু সদস্য আনুষ্ঠানিক ভাষায় চিন্তা প্রকাশ করছিলেন। বিনিয়োগকারীদের প্রতিনিধিরা পরিস্থিতি স্পষ্ট করার দাবি জানাচ্ছিলেন, আর মিডিয়া না থেমে প্রশ্ন পাঠাচ্ছিল। অনন্যা ফোন সাইলেন্ট করে রেখে দিল আর কিছুক্ষণ জানলার কাছে দাঁড়িয়ে থাকল। সে বুঝতে পেরেছিল যে এখন তার ব্যক্তিগত সত্য কোম্পানির জনসমক্ষে পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। অফিসে পৌঁছাতেই পরিবেশ বদলে গিয়েছিল। করিডোরে আগের মতো সহজ আত্মবিশ্বাস ছিল না।
মানুষ এখনও সম্মানের সাথে মাথা নিচু করছিল, কিন্তু তাদের নজরে কৌতূহল আর দ্বিধা পরিষ্কার দেখা যাচ্ছিল। বোর্ডরুমে জরুরি বৈঠক ডাকা হলো। কিছু সদস্য সরাসরি প্রশ্ন করলেন যে সিইওর ব্যক্তিগত জীবন কি কোম্পানির সম্মানের ক্ষতি করছে এবং রাঘবের উপস্থিতি কি এক সম্ভাব্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। অনন্যা কোনো উত্তেজনা ছাড়াই সবাইকে শান্ত করল। তার গলা স্থির ছিল। সে পরিষ্কার বলল যে কোম্পানির নেতৃত্ব গুজব বা ভয় দিয়ে নয়, বরং দায়িত্ব আর মূল্যবোধ দিয়ে চলে। সে এটাও যোগ করল যে যদি কোনো সিদ্ধান্ত শুধু ভাবমূর্তি বাঁচানোর জন্য নেওয়া হয়, তবে তা কোম্পানির আত্মার বিরুদ্ধে হবে। বৈঠকের পর মিডিয়ার চাপ আরও বেড়ে গেল। বাইরে ক্যামেরা দাঁড়িয়েছিল আর হেডলাইন তৈরি হতে লাগল। সোশ্যাল মিডিয়ায় মতামত ভাগ হয়ে গিয়েছিল। কিছু মানুষ অনন্যার সাহসের প্রশংসা করছিল, তো কিছু মানুষ তাকে আবেগপ্রবণ আর দায়িত্ব জ্ঞানহীন বলছিল। এই সবের মাঝে রাঘব চুপ ছিল। সে না কোনো সাফাই দিল না তর্ক করল। এই নীরবতা ভয়ের ছিল না, বরং সেই মানুষের ছিল যে শোরগোল দিয়ে নয়, কাজ দিয়ে উত্তর দিতে চায়। সন্ধ্যায় যখন দুজনে আবার একা হলো, রাঘব প্রথমবার নিজের চিন্তা খোলা মনে জানালো। সে বলল যে সে এই তুফানে ভয় পায় না, কিন্তু সে চায় না অনন্যাকে তার জন্য প্রতিটি মোড়ে লড়তে হোক। যদি তার উপস্থিতি কোম্পানির জন্য বোঝা হয়, তবে সে এক কদম পিছিয়ে যেতে পারে। অনন্যা তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর খুব শান্ত স্বরে বলল যে পিছিয়ে যাওয়া সবসময় সমাধান হয় না। যদি সে ভয়ের কাছে নতি স্বীকার করে, তবে এই বার্তা যাবে যে সত্য লজ্জার জিনিস, আর চাপের মুখে সঠিক সিদ্ধান্ত বদলে ফেলা যায়। পরের দিন অনন্যা এক পরিষ্কার আর সাহসী পদক্ষেপ নিল। সে টাউন হল মিটিং ডাকল আর পুরো কোম্পানিকে সম্বোধন করল। কোনো নাটকীয়তা ছাড়াই সে নিজের কাহিনী শোনাল। সে স্বীকার করল যে সে নিজেকে পরখ করার জন্য এক ভুল উপায় বেছে নিয়েছিল, কিন্তু সে এটাও স্পষ্ট করল যে সে যে মানুষের ওপর ভরসা করেছে সে ভরসার যোগ্য প্রমাণিত হয়েছে। সে বলল যে কোম্পানি শুধু ফলাফল দিয়ে নয়, বরং সেই সিদ্ধান্তগুলো দিয়ে তৈরি হয় যা কঠিন সময় নেওয়া হয়। এই বক্তৃতা কোনো সাফাই ছিল না, বরং একটি ঘোষণা ছিল যে ভয় কোম্পানির নীতি হবে না। এই সম্বোধনের পর পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল। কিছু মানুষ এখনও অস্বস্তিতে ছিল, কিন্তু অনেক কর্মচারী স্বস্তি অনুভব করলেন। তারা প্রথমবার অনুভব করলেন যে নেতৃত্বের মানে শুধু ক্ষমতা নয়, বরং সততাও। মিডিয়ার শোরগোল পুরোপুরি থামল না, কিন্তু তার সুর বদলাতে লাগল। প্রশ্ন এখন অভিযোগ থেকে সরে গিয়ে বোঝার চেষ্টার দিকে এগোতে লাগল। সন্ধ্যা নামার সময় অনন্যা আবার জানলার কাছে দাঁড়াল। শহরের আলোগুলো জ্বলে উঠেছিল। বাইরের জগৎ এখনও চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ভেতরে এক সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গিয়েছিল। সে জানত যে এই লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু এখন সে পিছিয়ে যাবে না। এই কাহিনী এখন আর শুধু সম্পর্কের রইল না, এটি সেই নির্বাচনের কাহিনী হয়ে উঠল যেখানে সত্য আর সাহস একসাথে দাঁড়িয়ে থাকে, চাই পুরো দুনিয়া প্রশ্ন তুলুক না কেন। সকালের হাওয়া এখন আগের মতো অস্থিরতা নিয়ে এলো না। পেন্টহাউসের জানলা দিয়ে আসা আলো শান্ত ছিল যেন। শহরও এটা মেনে নিয়েছে যে কিছু সিদ্ধান্ত গোলমালের মধ্যে নয়, বরং স্থিরতায় নেওয়া হয়। অনন্যা আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার মুখে না কোনো জয়ের অহংকার ছিল, না সংগ্রামের ক্লান্তি। শুধু এক পরিষ্কার স্বস্তি ছিল, যা দীর্ঘ সময় পর ফিরে এসেছিল। সে জানত যে এই পথে সে কিছু হারিয়েছেও, কিন্তু যা পেয়েছে তা তার চেয়ে অনেক বেশি সত্য। সেই দিন সে শেষ এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ নিল। কোনো প্রেস কনফারেন্স নয়, কোনো আবেগপ্রবণ ঘোষণা নয়। সে বোর্ড আর বরিষ্ঠ ম্যানেজমেন্টকে ডাকল আর খুব সাধারণ শব্দে নিজের কথা রাখল। কোম্পানি ভবিষ্যতেও সেই মূল্যবোধের ওপর চলবে যার ওপর তা গড়ে তোলা হয়েছিল। ভয়, গুজব বা চাপে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সে এটাও পরিষ্কার করে দিল যে রাঘবকে কোনো পদে বসানোর সিদ্ধান্ত না আবেগ দিয়ে হবে, না সহানুভূতি দিয়ে। যদি সে কোনো ভূমিকায় আসে, তবে সময় আর যোগ্যতার সাথেই আসবে। এই সম্পর্ক কোম্পানির উপর বোঝা হবে না, আর কোম্পানি এই সম্পর্কের ঢালও হবে না। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা সম্মতির ছিল। বৈঠকের পর অনন্যা আর রাঘব কথা না বলে বাইরে বেরিয়ে এলো। কিছু কদম সাথে হাঁটল। তারপর রাঘব ধীরে বলল যে সে কোনোদিন ভাবেনি কেউ তাকে তার অতীত থাকা সত্ত্বেও নয়, বরং তার সাথেই গ্রহণ করবে। সে মানল যে ভয় এখনও আছে, কিন্তু প্রথমবার সেই ভয় তাকে পেছনে টানছে না। অনন্যা শুধু এটুকু বলল যে ভয়ের থাকা দুর্বলতা নয়, দুর্বলতা তখন হয় যখন আমরা সেই ভয়ের মধ্যেই বাঁচা বেছে নিই। কয়েক সপ্তাহের মধ্যে জিনিসগুলো ধীরে ধীরে নিজের জায়গায় আসতে লাগল। মিডিয়া নতুন বিষয় খুঁজে নিল, কোম্পানি স্থিরতা দেখালো, কর্মচারীরা আবার নিজেদের কাজে ডুবে গেলেন।
রাঘব একটি ছোট কাজ সামলাল, না উঁচু পদ, না কোনো জাঁকজমক, শুধু দায়িত্ব। সে সময় মতো আসত, কাজ করত, আর কোনো দাবি ছাড়াই ফিরে যেত। অনন্যা এই সব দূর থেকে দেখল, কোনো হস্তক্ষেপ ছাড়াই। সে এখন আর প্রমাণ করতে চাইছিল না যে সে শক্তিশালী, সে জানত যে সে শক্তিশালী। এক সন্ধ্যায় দুজনে সেই জানলার কাছে দাঁড়িয়েছিল যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল। শহরের আলোগুলো আগের মতোই ছিল, কিন্তু এখন সেগুলো আর ভয়ঙ্কর লাগছিল না। রাঘব চা বানালো আর চুপচাপ কাপ অনন্যার হাতে ধরিয়ে দিল। অনন্যা হেসে বলল যে সে সবসময় ভেবেছিল ভালোবাসা তাকে দুর্বল করে দেবে। রাঘব খুব সাধারণ স্বরে বলল যে ভালোবাসা তাকে দায়িত্বশীল করেছে। দুজনে হাসল। এই হাসি কোনো জয়ের ছিল না, বরং সেই স্বস্তির ছিল যা তখন আসে যখন মানুষ নিজের থেকে পালানো বন্ধ করে দেয়। জীবন তাদের জন্য সহজ হয়ে গেল না। প্রশ্ন এখনও আসতে থাকল, নজর এখনও মাপতে থাকল। কিন্তু তফাৎ এটাই ছিল যে এখন তারা নিজেদের প্রমাণ করার দৌড়ে ছিল না। তারা বেছে নিয়েছিল যে তারা কিভাবে বাঁচবে, সততার সাথে, সীমার সাথে, আর একে অপরের সাথে। এই কাহিনী কোনো সিইও আর কোনো সাধারণ কর্মচারীর ছিল না। এটি সেই নির্বাচনের কাহিনী ছিল যা প্রতিটা মানুষকে কোনো না কোনো সময় করতে হয়। ভয় নাকি সত্য, লোক দেখানো নাকি আত্মসম্মান, উঁচু দেখানো নাকি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা। অনন্যা আর রাঘব উঁচু দেখানোর বদলে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকার পথ বেছে নিল। জানলার বাইরে শহর চলতে থাকল। ভেতরে ঘরে কোনো বড় সংলাপ ছিল না, শুধু 2 কাপ চা, এক শান্ত সন্ধ্যা, আর সেই স্বস্তি যা খুব কম মানুষ পায়। এখানেই এই কাহিনী থামল না, বরং এখান থেকেই তা সঠিক অর্থে শ্বাস নিতে শুরু করল। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে একে নিজের শব্দে মনে রাখবেন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় জয় দুনিয়াকে বদলানো নয়, নিজের সাথে সৎ হতে পারা।